ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ কে নিবে এটি নিয়ে চলছে আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি সদ্য মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন, তিনিও বলেছেন যে তিনি আশা করেন যুক্তরাষ্ট্রই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পাবে। এদিকে চীন রাশিয়া কি ভাবছে সেটি নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি ৫৭,০০০ যে বাসিন্দা গ্রিনল্যান্ডে রয়েছে তাদের ভাগ্যে কি হবে, আসলেই কি আমেরিকার নিয়ন্ত্রণে গ্রিনল্যান্ড যাচ্ছে কিনা, এসব নিয়ে কথা বলার জন্য যুক্ত আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। আমি সঙ্গে আছি সুপ্রিয়া শিকদার। সেলিম খান, শুরুতেই চলে যায় যে গ্রিনল্যান্ড নিয়ে হঠাৎ করে আলোচনা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পাবেন বলে আশা করেন। গ্রিনল্যান্ড নিয়ে হঠাৎ কেন ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন? মানে ডোনাল্ড ট্রাম্পের কথাটা কিন্তু হঠাৎ না, আসলে এইটা একটা দীর্ঘ আমেরিকার যে ইতিহাস পর্যালোচনা বা আমেরিকার ক্ষমতাসীনদের কথাবার্তা পর্যালোচনা করলে দেখা যাবে এটা একটা ধারাবাহিকতা মাত্র। আপনার প্রথম যখন আমেরিকা রাশিয়ার কাছ থেকে আলাস্কা কেনে, তখন আলাস্কা কেনার পরে কিন্তু কথা উঠেছিল গ্রিনল্যান্ডকেও কিনে নেয়ার, যেহেতু একেবারেই মানে নিউ ইয়র্কের থেকে একদম কম দূরত্বে, খুব কাছেই এবং সবচেয়ে বড় দ্বীপ হিসাবে পরিচিত, সেই জন্য কিন্তু গ্রিনল্যান্ড তখনই কিনতে চেয়েছিল। পরে যখন 1946-এ ট্রুম্যান প্রেসিডেন্ট হন, তখনও কিন্তু আরেকবার উঠেছিল। তখন উঠেছিল হচ্ছে যে নিরাপত্তার কারণ দেখিয়ে, যে নিরাপত্তার কারণে প্রথমে আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা যাতে ওইখানে ওই জায়গায় কোনো ঘাঁটি না করতে পারে, সেজন্য আগে ভাগে ওটা দখল করে ফেলা। যখন আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, জার্মানরা পরাজিত হলো, তখন দেখা গেল যে সারা বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে সোভিয়েটের নেতৃত্বে একটা কমিউনিস্ট ব্লক, আর একটা আমেরিকার নেতৃত্বাধীন অ্যান্টি কমিউনিস্ট ব্লক। এই দুই ব্লকের মধ্যে যখন খাড়াখাড়ি একটা সম্পর্ক, সেই সময়ও ওই গ্রিনল্যান্ডকে দখল করার বা তাকে আমেরিকার অধিকারে নেওয়ার একটা কিন্তু কথা উঠেছিল। এবং এই কথা ওঠার কারণে কিন্তু আমেরিকানরা সবসময় সচেতন ছিল যে গ্রিনল্যান্ড যেন কোনোভাবেই অন্যের দিকে না যায়, এবং সেটা ডেনমার্কের হলেও তার উপরে প্রভাব কিন্তু আমেরিকানরা বজায় রেখেছিল একটি দিয়ে, যে তার ঠিক যেখানে আমেরিকার সীমান্ত শেষ হচ্ছে এবং যেখান থেকে আপনার যদি সমুদ্র সীমা পারে খুব অল্প দূরত্বেই গ্রিনল্যান্ডে একটা তারা কিন্তু বিমান ঘাঁটি তৈরি করে, যেটার নাম হচ্ছে থুলি এয়ারবেজ। এই থুলি এয়ারবেজে কিন্তু আপনার এখন সেই দীর্ঘদিন ধরে ওই বিমান ঘাঁটি কিন্তু আপনার এখনো পর্যন্ত চলে আসে। ফলে আপনার যদি সত্যি কথা বলা হয়, তাহলে এই গ্রিনল্যান্ডের উপরে কিন্তু আমেরিকার আধিপত্য কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত। ট্রাম্প তার প্রত্যেকটা জিনিস তো তার ব্যবসায়িক এবং একটা আমেরিকান জিঙ্গোস্টিক বা উগ্র মানে মার্কিন বা আমেরিকান আধিপত্যবাদের বিষয়টা খাড়া করতে চাচ্ছেন। তিনি ইতিমধ্যে ওই মেক্সিকো উপসাগরের নাম পাল্টে আমেরিকা নামকরণ করেছেন। সেই রকমই তিনি ওই গ্রিনল্যান্ডকে চান হচ্ছে। গ্রিনল্যান্ড হচ্ছে বলা হয় যে প্রাকৃতিক সম্পদের যে ভরপুর এক অংশ, এবং সেখানে শুধু প্রাকৃতিক সম্পদ না, সেই প্রাকৃতিক সম্পদের মধ্যে আছে যে রেয়ার আর্থ এলিমেন্ট, যেগুলো বিভিন্ন কাজে লাগে। সবচেয়ে বড় কাজ হচ্ছে যে বিমানের যন্ত্রাংশ তৈরির কাজে লাগে। এইটা ধরেন আগামী দিনে এইসব জিনিসই সবচেয়ে মানে মানুষের প্রয়োজন হিসেবে দাঁড়াবে হচ্ছে এই ধরনের এলিমেন্টগুলো। এই যে রেয়ার আর্থ এলিমেন্ট, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে যে আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক বা মেরু অঞ্চলে বরফ গলছে। এই মেরু অঞ্চলের বরফ গলার কারণে কিন্তু ওইখানে আটলান্টিকের ওইখানে একটা নতুন সমুদ্র পথ তৈরি হচ্ছে। এই সমুদ্র পথের নিয়ন্ত্রণ কিন্তু রাশিয়া, চীন সবাই চায়, এই ইউরোপ চায়, আমেরিকাও চায়। তো ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, একজন এখন রাষ্ট্রনেতা, সেই হিসাবে তিনি দেখেন যে কতগুলো জায়গার কথা বলেছেন। তিনি সুয়েজ ক্যানেলের কথা বলেছেন, তিনি পানামা ক্যানেলের কথা বলেছেন, তিনি ওই মেক্সিকো উপসাগরের কথা বলেছেন। তিনি এখন যে ওই যে নতুন পথটাও যে তার আমেরিকার দখলে থাকার বিষয়ে কথা বলবেন, কারণ একেবারেই আমেরিকার গা ঘেঁষা, এইটা কোনো বিচিত্র কিছু না। ফলে তার মানে প্রতিরক্ষা সংক্রান্ত বা ডিফেন্সের দৃষ্টিকোণ থেকে যত না, তার চেয়ে অনেক বেশি এই ব্যবসায়িক দৃষ্টিকোণ এখানে প্রভাবিত করেছে বলে মনে হচ্ছে আপাতত। সেলিম খান, আমরা দেখেছি গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক কথা বলেছে। ডেনমার্ক বলেছে যে গ্রিনল্যান্ড এই যে বাসিন্দারা আছে ৫৭,০০০ বাসিন্দা তাদেরই। তো গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক কেন কথা বলছে? গ্রিনল্যান্ড কি ডেনমার্কের? হ্যাঁ, গ্রিনল্যান্ড তো ডেনমার্কের, বহু আগে থেকেই ডেনমার্কের। এবং ডেনমার্ক কিন্তু এই ইউরোপের দেশগুলো অনেক বেশি মানে স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা বা অন্যের মানবাধিকার সব কিছুর বিষয়ে ইউরোপীয়রা অনেক বেশি শ্রদ্ধাশীল। যে কারণে দেখবেন যে 2008 সালে এক মানে ডেনমার্কের পার্লামেন্টে আইন পাশ করে সেখানে শুধু ডিফেন্স
বা প্রতিরক্ষা এবং ফরেন অ্যাফেয়ার্স বা বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতির বিষয়টি বাদ দিয়ে বাদবাকি সব ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কিন্তু আপনার ডেনমার্ক গ্রিনল্যান্ডকে দিয়ে দিয়েছে ডেনমার্ক। এবং আপনি সর্বশেষ এক জরিপ যেটা আমেরিকার একটা ইউনিভার্সিটির পক্ষ থেকে করা হয়েছিল, সেই জরিপেও কিন্তু দেখা গেছে যে গ্রিনল্যান্ডের অন্তত প্রায় 70% কাছাকাছি মানুষ কিন্তু আপনার কোনো দেশের থাকতে চান না, এমনকি তারা ডেনমার্কের সঙ্গেও থাকতে চান না, তারা স্বাধীনতা চান। হতে পারে খুব স্বল্প সংখ্যক মানুষ, যেখানে 57,000 লোক আপনি বললেন, সেই লোকের সংখ্যাটা খুবই কম, কিন্তু তারপরেও কিন্তু সেখানকার মানুষ স্বাধীনতা প্রিয়। তারা আমেরিকা, এই যে ট্রাম্প সাহেব দাবি করছেন যে আমেরিকার সঙ্গে থাকতে চায়, আসলে এটি যথাযথ নয়। আচ্ছা, সেলিম খান, একটি বাধার কথা আসছে যে চীনের তরফ থেকে বাধা হচ্ছে গ্রিনল্যান্ড কেনার ব্যাপারে, এই বিষয়টি আসলে কি? চীনের তরফ থেকে বাধা, হ্যাঁ শুনেন, এখন তো সবচেয়ে মজার বিষয় হলো যে দীর্ঘকাল এই যে এক মেরু বিশ্ব বা ইউনিপোলার ওয়ার্ল্ড আমরা দেখতে দেখতে অভ্যস্ত। আমেরিকা ও তার বন্ধুরা মিলে যা বলেছে দুনিয়া সেই কথাই শুনছে। কিন্তু আস্তে 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 এই দুনিয়াতেও কিন্তু একটা সারা বিশ্বে একটা পরিবর্তন আসছে। পরিবর্তন এত মানে সূক্ষ্মভাবে এসেছে যেগুলো ঢাকঢোল পিটিয়ে কিন্তু পরিবর্তনটা আসেনি। তাহলে গ্রিনল্যান্ডের বিষয়ে কি? গ্রিনল্যান্ড একেবারে আমেরিকার মানে কি বলবো, ঘরের কাছে, মানে দুয়ারের কাছে, ঠিক আছে, মানে তার দরজা পেরোলেই গ্রিনল্যান্ডে পা রাখা যায়, বিষয়টি এইরকমই একটা আমেরিকার জন্য। গ্রিনল্যান্ড হচ্ছে সবচেয়ে বড় মাছ রপ্তানিকারক দেশ ছিল, এবং এই রপ্তানির সিংহভাগ হতো কিন্তু চীনে। চীন যখন দেখলো যে এই মানে 2005 সালের কথা, যখন দেখলো যে তার যে মাছের রপ্তানি মানে আমদানি করা হয়, সেই আমদানির একটা বড় অংশ আসে এই গ্রিনল্যান্ড থেকে, সে আস্তে আস্তে গ্রিনল্যান্ডের প্রতি মানে হতে থাকলো, মানে আগ্রহী হতে থাকলো। এরপরে তারা কিন্তু গ্রিনল্যান্ডে একের পর এক গ্রিনল্যান্ড সম্পর্কে আগ্রহী হয়ে উঠে তারা আস্তে 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 গ্রিনল্যান্ডের সঙ্গে সম্পর্ক বাড়ানোর আপনার নিল, যে উদ্যোগ নিল। এই উদ্যোগের অংশ হিসেবে কিন্তু চীনের প্রধানমন্ত্রীও কিন্তু আপনার গ্রিনল্যান্ড সফর করেছেন। এটা কিন্তু চীনের প্রধানমন্ত্রীর কোন একটি গ্রিনল্যান্ডের মতো, যেটা একটা স্বায়ত্তশাসিত ছোট একটা এলাকা না, স্বায়ত্তশাসিত এলাকা, সেই এলাকায় আপনার চীনের প্রধানমন্ত্রী গেলেন, এটা কিন্তু খুব একটা মানে ছোটোখাটো বিষয় না। এরপরে যদি বলি, চীন কিন্তু তখনই বুঝেছিল যে গ্রিনল্যান্ডে আপনার বিপুল পরিমাণ খনিজ মজুদ আছে, যে খনিজ হয়তো আগামী দিনে ভবিষ্যতে তার কাজে লাগবে। সেই জন্য কিন্তু তারা চীনের 2012 সালে ল্যান্ড রিসোর্স মিনিস্টার যিনি ছিলেন, তিনি ওখানে গিয়ে একটা চুক্তি গ্রিনল্যান্ডের সঙ্গে চুক্তি করলেন। পরে চাইনিজ সরকারি এস্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এরা 2015 সালে, ততদিনে তো মানে গ্রিনল্যান্ড সরকার একটা নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো ক্ষমতা পেয়ে গেছে ডেনমার্কের কাছ থেকে, ফলে তার এই চুক্তিগুলো করতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো যে চাইনিজ স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এরা কিন্তু তাদেরকে একাধিক প্রস্তাব দিল যে আমরা তোমাদেরকে বন্দর বানিয়ে দেবো, তোমার বিমানবন্দর বানাবো, তোমাদের ব্রিজ ট্রিজ যা লাগে, রাস্তাঘাট যা, সেগুলো আমরা করে দেব। এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোর যে নির্মাণ, এই নির্মাণে চীনারা কিন্তু বিপুল পরিমাণ বিনিয়োগ করলো। আচ্ছা, এরপরে যে আরেকটা আসছে, যে আরেকটি চীনা কোম্পানি, তার নাম হচ্ছে সেঙ্গেই রিসোর্সেস। এই সেঙ্গেই রিসোর্সেস নামে যে কোম্পানিটা, এই কোম্পানিটা চলে গেল হচ্ছে যে কোথায় কি মিনারেলস আছে, কোন কোম্পানি, এবং ওদের গ্রিনল্যান্ডেরই একটি কোম্পানি যারা এর অধিকার রাখে, যে সে দেশের প্রাকৃতিক সম্পদের অধিকার রাখে, তাদের কাছে কিন্তু তারা চলে গেল এবং তাদের সঙ্গে ইতিমধ্যে চুক্তি করে ফেলেছে। সম্ভবত এটা 2016 সালের দিকে, 16 সাল থেকে চুক্তিটা হয়েছে। তার মানে ইতিমধ্যে কিন্তু 9 বছর চলছে আপনার এই চুক্তি। তাহলে দেখেন 2005 সালে তারা জিনিসটা ভেবেছিল, এবং আজকে 25, প্রায় 20 বছর ধরে চীন কিন্তু ক্রমাগত গ্রিনল্যান্ডে বিনিয়োগ বাড়িয়েছে, সম্পর্ক বাড়িয়েছে তাদের নানা ধরনের। আজকে যে গ্রিনল্যান্ডে যে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টও কিন্তু চীনেরই তৈরি। যে 2018 সালে তারা এই গ্রিনল্যান্ডে এয়ারপোর্ট বানানোর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল, এবং এখনও কিন্তু সেই জিনিসটা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে যে জিনিসটা বলছিলাম, যে চীন কিন্তু ওই যেটা বুঝেছিল যে রেয়ার আর্থ এলিমেন্ট যে জায়গাগুলো আছে, সেই জায়গায় কিন্তু আপনার চীন সবসময়, সেই জায়গায় চীনের নজর কিন্তু সবসময় ছিল।
চীন কোথায় কয়লা আছে, কোথায় আছে, এটার চেয়ে কোথায় যেরকম ধরেন আপনার বলিভিয়া বা দক্ষিণে বলিভিয়া, চিলি, এসব জায়গায় আপনার লিথিয়াম, যেটা ব্যাটারি তৈরিতে লাগে এবং ভবিষ্যতে এই ব্যাটারি তৈরির জন্য আরও লাগবে, সেই তাদের সঙ্গে কিন্তু একদম চুক্তি করে প্রচুর লিথিয়াম ওইখান থেকে, তো পুরো অধিকার প্রায় চীনের বলতে গেলে, মানে ওই দেশের লিথিয়ামের উপর চীন প্রতিষ্ঠা করে ফেলেছে। এবং এই কারণে কিন্তু ওই লিথিয়াম যাতে সমুদ্র পেরিয়ে সহজে চীনে না যেতে পারে, পানামা খাল নিয়ে গন্ডগোলের কিন্তু একটা মুখ্য হচ্ছে এইখানে, যে চীন যাতে দক্ষিণ আমেরিকার এই দেশগুলোর উপর প্রভাব যা বাড়িয়েছে আজ যেন এই পর্যন্ত না যেতে পারে। ঠিক আরেকটা হচ্ছে যে ক্রিটিক্যাল আপনার ক্রিটিক্যাল এলিমেন্ট, তার মধ্যে ক্রিটিক্যাল এলিমেন্টের মধ্যে একটা হচ্ছে ইউরেনিয়াম। বিপুল পরিমাণ ইউরেনিয়াম বলা হয়ে থাকে যে আপনার ইয়েতে আছে, গ্রিনল্যান্ডে আছে। এই গ্রিনল্যান্ডে থাকার কারণে এবং গ্রিনল্যান্ডে পরিশোধনের কাজটাও কিন্তু চীনারা করার উদ্যোগ নিচ্ছে বা ইতিমধ্যে হয়তো শুরুও করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু চীন প্রায় আষ্টে পৃষ্ঠে গ্রিনল্যান্ডকে এক ধরনের বেঁধে ফেলেছে। এর বাইরে যে চীন রাশিয়া একটা তো তারা বুঝতে পেরেছে যে তাদের সবচেয়ে বড় হুমকি এই ন্যাটোর দেশগুলোর চেয়ে ন্যাটোর যে পিতামহ আমেরিকা, তার কাছ থেকেই আসবে। সুতরাং সেই বিষয়ে তারা তাদের মতো করে, তাহলে কি বলা যায় যে চীন রাশিয়া মোটামুটি একইভাবে হাঁটছে, সেদিকে যদি যায় তাহলে কি আমেরিকা নতুন করে চাপে পড়বে কিনা? চীন রাশিয়া একই পথে হাঁটছে, এটার মধ্যে নতুনত্ব না। তারা দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। আপনি যদি কিছুদিন, মানে ঠিক তারিখটা বলতে পারবো না, হয়তো মাস ছয়েকও হবে না, আপনি জানেন যে আর্কটিকের ওইখানে, যেখানে একটু আগে যেটা মানে বলার চেষ্টা করছিলাম, যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে দূরত্ব সীমান্ত, মানে এখানে একটা ছোট নদী বা সমুদ্রের খাড়ি মতো আছে, যেখানটা দূরত্ব 13 মাইলের বেশি না। এই জায়গায় কিন্তু দুই দেশের একদম আলাস্কার ওইদিকে কাছাকাছি জায়গা, এখানে কিন্তু একটা মহড়া চালিয়েছিল চীন এবং রাশিয়া বেশ কিছুদিন আগে। এবং সেই মহড়ার বিমানকে কিন্তু কানাডা এবং আমেরিকান এয়ারফোর্সের বিমান তাদেরকে তাড়া করেছিল, এমন খবরও সেই সময় কিন্তু সংবাদ মাধ্যমে আসে। ফলে রাশিয়া এবং চীনের যে নজর এইদিকে থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চীন এক হচ্ছে যে গ্রিনল্যান্ডের তার প্রাকৃতিক সম্পদের উপর তার দখলদারিত্ব মোটামুটি একটা ভালোভাবে প্রতিষ্ঠা করেছে। 2 নম্বর হচ্ছে যে আপনি ওইখানে তারা একটা স্যাটেলাইট অবজারভেটরি খোলার চেষ্টা করছে, যেখান থেকে স্যাটেলাইট হয়তো উৎক্ষেপণও করা যাবে। 2 নম্বর হচ্ছে যে ওইখান থেকে নিয়ন্ত্রণ করা, মানে তারা পর্যবেক্ষণ করতে পারবে চীনের সরকারি মহল বা সরকারি কোম্পানি, যে কোথায় আসলে জাহাজ কোথায় যাচ্ছে, জাহাজ চলাচল কাজ, জাহাজ কোথায় ঢুকছে, তাদের মুভমেন্ট কি, পুরো এইটাই কিন্তু আমেরিকা সবচেয়ে বেশি ভয় পায় বা ভয় পাচ্ছে। তো গ্রিনল্যান্ডে মহাকাশ কেন্দ্র আছে, আমেরিকার মহাকাশ কেন্দ্র, তার ওখানে এয়ারবেজ আছে। এয়ারবেজের মধ্যে কি কি আছে সেটা তো সবটা জানা যায় না, যে কি কি তারা রেখেছে। নিশ্চয়ই আমেরিকার যে অত্যাধুনিক প্রকৌশল, সেই কাজে লাগিয়ে তারা অনেক বেশি অগ্রসরমান। কিন্তু এটা তো চীনের সঙ্গে গ্রিনল্যান্ডের একদম সরাসরি চুক্তি, যে সেখানে তারা স্যাটেলাইট অবজারভেটরি বানাবে, পর্যবেক্ষণ কেন্দ্র বানাবে। সেখান থেকে এখন স্যাটেলাইট উৎক্ষেপণ করবে কিনা এটা আমি জানি না। তার সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, যেটা আপনারা একটু আগে বলছিলেন, বরফ গলার কারণে নতুন যে সমুদ্র পথটা আটলান্টিকের ওইখান থেকে বেরিয়ে আসছে, সেটাকে বলা হচ্ছে পোলার সিল্ক সি রুট। এই পোলার সিল্ক সি রুটটাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কিন্তু রাশিয়া এবং চীন একসঙ্গে কাজ করছে। ফলে আমেরিকা যে খুব সহজে ডোনাল্ড ট্রাম্প সাহেব আসলেন আর একটা হুমকি দিলেন, আর সবাই ল্যাজ গুটিয়ে মানে গর্তে ঢুকে গেল, আর উনি গ্রিনল্যান্ড জয় করে এই গ্রিনল্যান্ডের বুকে এই আমেরিকার পতাকা গেড়ে দিলেন, বিষয়টা আসলে পৃথিবীটা আর এত সহজ নেই। চীনের একালে দাঁড়ালো চীনের একটা বিনিয়োগ, সে বিনিয়োগের মাধ্যমে পুরো গ্রিনল্যান্ডকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। 2 নম্বর হচ্ছে যে সেইখানে যে স্যাটেলাইট অবজারভেটরি করেছে, তার মাধ্যমে সে নজরদারি করার সুযোগ পেয়েছে, সেখানে সে নানা ধরনের কাজ করতে পারে। ফলে একেবারে আমেরিকার মানে ঘরের কাছে সে কিন্তু নিঃশ্বাস ফেলছে। যেরকম ধরুন চীনের কাছে যদি বলি, চীনের একদম পাশেই তাইওয়ান, এদিকে আপনার জাপান, সাউথ কোরিয়া, এর মাধ্যমে কিন্তু আমেরিকা সবসময় চীনকে আপনার চাপে রাখার, তাকে নজরদারিতে রাখার চেষ্টা করে। চীন কিন্তু তলে তলে খুবই আস্তে আস্তে, যেটা আমি বলছিলাম, যে চেঞ্জটা এত ধীরে ধীরে আসছে,
যে অনেকে বুঝতেও পারেনি, ইভেন হয়তো আমেরিকাও বুঝতে পারেনি বা বুঝেও না বোঝার ভান করেছিল। ফলে একেবারে আমেরিকার কোলের কাছে গিয়ে কিন্তু চীন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলা শুরু করেছে। 3 নম্বর হচ্ছে যে তার এই সিল্ক রুট, নতুন যে সিল্ক রুট, এই সিল্ক রুটের নিয়ন্ত্রণ যদি রাশিয়া এবং চীনের হাতে চলে যায় তাহলে কিন্তু আমেরিকা মহাবিপদে পড়বে। ফলে এটা বিচার করলে দেখা যাবে যে ডেনমার্কের উপরে চাপ দিয়ে হয়তো ট্রাম্প সাহেব গ্রিনল্যান্ডকে বা গ্রিনল্যান্ডের উপর চাপ দিয়ে গ্রিনল্যান্ডকে দখল করার একটা মানে ওদের চেষ্টা করতে পারেন, কিন্তু সেই চেষ্টা চীন এবং তার সঙ্গে রাশিয়া এবং অন্যান্য দেশও বলবে। যেরকম ধরেন হঠাৎ করে আপনার সারা বিশ্বের যেগুলো যারা ব্রিক্স কান্ট্রি বলা হচ্ছে, যে আমেরিকার এই যে এক মেরুর বিশ্বের বিরুদ্ধে এখন তো ইউরোপও ক্ষুব্ধ, তাদেরকে আপনার ট্রাম্প সাহেব বলে দিয়েছেন যে আপনাদের জিডিপির 5% ন্যাটোকে দিতে হবে। শুধু আপনার জিডিপির 5% তার প্রতিরক্ষা ব্যয় হিসেবে শুধু ন্যাটোকে দিতে হবে, তারপর তো নিজস্ব প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা ব্যয় আছে, এটা বিপুল পরিমাণ। ফলে এইটাও প্রত্যেকটা দেশের কাছে বার্ডেন হয়ে আসছে, ঠিক আছে। যেরকম ধরেন যে কোনো দিন যদি আপনার ইন্দোনেশিয়াকে বলা হয় সে যে দ্বীপের সমাহার, এই দ্বীপটা আমার লাগবে, কিংবা ভারতকে বলা হলো যে আন্দামান আমার লাগবে, তাহলে কি তারা মেনে নেবে? মেনে নেবে না। ফলে গ্রিনল্যান্ডও কিন্তু ট্রাম্প যত সহজে বলছেন, এত সহজে সারা বিশ্ব মানে শুধু চীন রাশিয়া না, অন্যরাও জানে একটা নজির তৈরি হয়ে গেলে তখন পরবর্তী জিনিসগুলো আর কখনো আটকাবে না। এই কারণে কিন্তু গ্রিনল্যান্ড ট্রাম্প যতই মুখে বলুন, এটা তার পক্ষে দখলে নেওয়া অত সহজ হবে না। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbbd.com।